আপনার থেকে আমি আসলে জনাব ভাদুরীর কাছে একটু আসতে চাই। জনাব ভাদুরী, আমি এই প্রশ্নটা আমারও মনে ছিল, জুলকারনাইন সায়ের খানও এটা আসলে বলেছেন, সেটা হচ্ছে যে ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না। আপনি এই ব্যক্তি, মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না, কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয়। তো আপনি এটা আসলে কি বলেন যে এটা কি আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কিনা? ওয়েল, আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালেদ ভাই, আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু একটা বহুমাত্রিক একটা অস্তিত্ব। কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী থেকে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ, একটা বৃহৎ অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন। তার জন্য ডেফিনেটলি আমাদের দেশে মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে। এবং যেরকমভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন 5ই আগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল, সেটা যেরকম দুর্ভাগ্যজনক, একই রকমভাবে চট্টগ্রাম, কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে, সেটা একই রকম দুর্ভাগ্যজনক। ভারত সরকারের সঙ্গে এই মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো, কিন্তু এটা আমি নিঃসংশয়ে বলতে পারি, আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয়। এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না, এটা একদম নিঃসংশয়ে বলা যায়। কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রিজিম চেঞ্জ হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই এই ঘটনা আমাদের দেশের সরকারের, আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে, অপছন্দও হতে পারে, কিন্তু এটা রিয়েলিটি। আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না, যে রিয়েলিটি মেনে নিতে হবে। হুম। তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে। কাজেই ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষভাবে, সেটা অনেকটা বেটার হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি, 1 মিনিট আমি সময় নিচ্ছি। হুম। বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো, আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি, সেটা একটি ঘটনা নিয়ে বলেছে, কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণা বিদ্ধ করেছে। এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি, তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা ওন করেন। এই গণ অভ্যুত্থানেও যেমন বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে ছাত্রছাত্রীরা আন্দোলন হুম। হুম। করেছিলেন, তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে, আমাদের সিএএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে, তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন। ভারতের পতাকা পদদলিত করলে আসলে সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয়। কাজে এই শুভবুদ্ধিটা যদি সীমান্তের কাঁটাতারের দুদিকেই তৈরি হয়, মনে হয় বেটার। জনাব ভাদুরী, আমি দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একই একই ব্যাপার নিয়ে আসলে জনাব খানকেও আমি একটু জানতে চাইবো, যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে আসলে আওয়ামী লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতীয় সরকারকে, কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে? আমরা তো আপাতভাবে দেখি যে ভারতের আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা বা যেটাকে, সেই সুবিধাগুলিও যদি না থাকে, ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা সেইটা হয় যদি আওয়ামী লীগ থাকে। আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে, এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তখ্তে বসে আছেন নরেন্দ্র মোদী, যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন, একবার না বারবার। এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান। যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান, তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না। আর পতাকা পোড়ানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা, সেটা নিয়ে আসলে জনাব শাহের খান নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আমরা এটিও একটু জানবো যে ভারতের মতো এরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশি হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো, উপ হাই কমিশনকে, তখনও বা ভারতীয় সরকার আসলে কি করলো? জনাব ভাদুরী, আপনি যদি তিনটা একটু 1-2 মিনিটে বলেন, আমরা একই বিষয় নিয়ে আমরা একটু আমি খানকে একদম শেষ জানতে চাই। প্রশ্নটা জি। দিয়ে যদি খালিদ ভাই শুরু করি, জি। যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আন্তর্জাতিক যে সনদ, সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা। ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে
এবং 6 জন গ্রেফতার হয়েছেন। আমি মনে করি এটা যথেষ্ট নয়। বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে। এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক, দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত, এটা করতেই হবে। এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি, আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি, তিনি সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু এই নরেন্দ্র মোদীর যে বিজয় রথ সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে। এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস তালুক, সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে। এবং আমি আপনাকে আরো মনে করে দিতে চাই যে পশ্চিমবঙ্গ, হুম হুম পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে হুম। নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে রয়েছে, সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে। কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয়, তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন, সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয়। হুম। কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই বোধহয় এই শুভবুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই জনাব ভাদুরী, আপনাকে ধন্যবাদ। আমি একটু